সেটা এবার হয় নাই, এটা আমাদের জন্য দুঃখের। এবং আমরা এই প্রজন্ম এই আফসোসটা আসলে বয়ে বেড়াতে হবে যে আমরা এত সুন্দর একটা সুযোগকেও আমরা কাজে লাগাইতে পারি নাই, এবং আমাদের চোখের সামনে দিয়ে এটা গড়তে গড়তে গিয়েও আসলে ভেঙে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসলেন। মোটামুটি রাজনীতির চেহারা পাল্টায় গেল। এখানে জামাত আমির দৌড় দিয়ে চরমনায় চলে গেলেন, যায়া পুরোপুরি একদম চাদর টাদর গিফট টিফট করে পিসব হুজুরকে খুব সুন্দর ভিডিও টিডিও করে একটা ইসলামপন্থীদের ঐতিহাসিক ঐক্যটৈক্য হবে টবে এক ধরনের একটা আশ্বাস দিয়ে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামীর ঐতিহাসিক নির্বাচনী সমঝোতা, মানে ভেঙে যাওয়া নির্বাচনী সমঝোতা আর কি, দায় ও দরদের আজকে আমরা চতুর্থ পর্বে আছি। এই পর্বে আমরা কথা বলবো যে এই যে সমঝোতাটা, এখানে তো কয়টা দল এখন আছে? 10টা দল আছে, ছিল 11টা, কথা ছিল 12টা হওয়ার। তো এই যে 12টা দল, আসলে এই সমঝোতাটা কিন্তু 12টা দলের মধ্যে ছিলই না। বাস্তবতা হলো এটা, এই সমঝোতাটা ছিলই মূলত 2টা দলের মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে। উদ্যোক্তা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং পরবর্তীতে এটার সাথে কানেক্ট হয়েছে আইসা হলো জামাত ইসলামী। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা একা করে নাই, তারা এটা করছিল মোটামুটি আরও 5টা দলকে সাথে নিয়ে। বাংলাদেশ খেলাফত মজলিস, আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ যেই খেলাফত মজলিসের আমির, এবং খেলাফত মজলিস এটা ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেবের দল, তারপরে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবং বাংলাদেশ নয়, নিজাম ইসলাম পার্টি। এই 5টা দল এবং ইসলামী আন্দোলন সহ ওনারা ইসলামপন্থী যারা কোর ইসলামপন্থী, বিশেষ করে দেওবন্দি ধারার, কওমি ধারার, তারা এক জায়গাতে ছিল। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসলেন। মোটামুটি রাজনীতির চেহারা পাল্টায় গেল। এখানে জামাত আমির দৌড় দিয়ে চরমনায় চলে গেলেন, যায়া পুরোপুরি একদম চাদর টাদর গিফট টিফট করে পিসব হুজুরকে খুব সুন্দর ভিডিও টিডিও করে একটা ইসলামপন্থীদের ঐতিহাসিক ঐক্যটৈক্য হবে টবে এক ধরনের একটা আশ্বাস দিয়ে আসলেন। মোটামুটি রাজনৈতিক মোড়টা ধীরে ধীরে ঘুরে যাচ্ছিল। কিন্তু এর ভিতরে আপনি যদি হিসাব করেন, পরবর্তীতে আইসা 24 ডিসেম্বরের পরে এখানে 3টা দল কানেক্ট হয়েছে। সেটা হলো যে জাতীয় গণতান্ত্রিক জাকপা ছিল, ভুল হয়েছে। আগের যেই দলগুলোর ভিতরে জামাত আসার পরে জামাতের সাথে সাথে আবার এখানে জাকপা চলে আসছে। তো মোটামুটি এই 7টা দল 8টা দল মিলে এক ধরনের একটা সমঝোতার আলাপ হয়েছে। পরবর্তীতে সেখানে আমার বাংলাদেশ পার্টি, মানে এবি পার্টি যেটা, সেটা আসছে। তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটা, সেটা আসছে, এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং গণ অধিকার পরিষদ নূর ভাইয়ের ওটাও আসার কথা ছিল। কিন্তু এই দলগুলো কানেক্ট হয়েছে তখন আর আসলে বাকি যেই দলগুলো তারা আসলে জানে না জামাত এটাকে নিয়ে আসছে, অথচ এর আগে এখানে অলরেডি 8টা দল আছে। তো এই যে সমঝোতাটা, এই সমঝোতাটার মধ্যে আপনি যদি দলগুলো নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে আসলে সমঝোতার শুরু থেকে শেষ পর্যন্ত যে পুরো লিগেসি, এই লিগেসিতে আলটিমেটলি লিগেসিটা ছিল মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতের। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে খুবই একটা মৌলিক জায়গা এবং কোর জায়গায় ছিল। এক ধরনের একটা রাজনৈতিক পরিবর্তনের প্রচেষ্টা পিসাবুদের চরমনায় দেখছিলেন বা দেখতেন, এখনও দেখেনি তিনি। এবং আমরা বিশ্বাস করি যে উনি এই যে এখন একটা খুবই কষ্ট পাইছেন। আমি আগামীর মানে নেক্সট যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি পিসাবুদের চরমনায়ের যে কষ্ট, এবং এখানে ওনার পরে মুফতি ফয়জুল করিম সাহেব যেখানে এন্ট্রি হয়েছে এটা নিয়ে কথা বলবো আগামী পর্বের ভিডিওতে। এবং সেখানে খুবই চমকপ্রদ কিছু কথা বলবো যে আসলে পিসাবুদের চরমনায় যিনি এই সমঝোতার ব্যাপারে এত ভূমিকা রাখলেন, এত কিছু করলেন, সেখানে এসে কেন উনি থাকতে পারলেন না, কেন আসলে আলটিমেটলি ওনার কী এমন দোষ ছিল বা কী এমন প্রবলেম ছিল যে উনি থাকতে পারলেন না বা ওনাকে রাখা হইল না কেন। তো এটা আমি আগামী ভিডিওতে বলবো। বাকি এই ভিডিওতে আমি যেটা বলতে চাচ্ছিলাম এই পর্বে, সেটা হলো যে এই পুরো সমঝোতাটা আলটিমেটলি ছিল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামীর মধ্যে। কিন্তু জামাতে ইসলামী তাদের যেই রাজনৈতিক বিশ্বস্ততা এটা তারা রাখে নাই, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকটা গ্রাস করে ফেলা বা ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদের ইচ্ছা মতো পরিচালনা করার এক ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম জামাতের ছিল। অথবা তারা হয়তো ক্ষমতাটাকে এমনভাবে তারা চিন্তা করতেছিল যে আসলে আমরা তো ক্ষমতা চলে যাচ্ছি বা সরকার গঠন করে ফেলবো, এই সেই বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করার কারণে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আসলে ওই সংসদীয় রাজনীতি বা ক্ষমতার রাজনীতিতে তারা ভালো কিছু করুক এটা চায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা যেভাবে মানে
নির্বাচনী মাঠে যেভাবে রাখতে চাইছিল সেটা খুবই সিম্পল। সেটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশে যে 1.5 থেকে 2 কোটি ভোট আছে, এই ভোটটাকে তারা বিভিন্নভাবে নিবে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিজেদের ভোটটাকেও তারা মানে ইউটিলাইজ করতে দিবে না। এই ধরনের একটা পলিটিক্যাল প্ল্যান আপনি যদি বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করেন তাহলে পাবেন। আমার কাছে এটাই মনে হয় আর কি। বাকি এটা এক ধরনের পলিটিক্যাল অপবাদের মতো হয়, যে অপবাদটা দেওয়া কঠিন, আরও এটা নিয়ে আরও যাচাই বাছাই করার প্রয়োজন আছে। যদিও আপনি যদি জামাত ইসলামী আন্দোলনের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে এবং সিদ্ধান্ত ফাইনাল না করে যেই 47টা আসন তারা উন্মুক্ত রাখছে লাস্ট ঘোষণায়, সেই আসনগুলো দেখা যায় যে 10 থেকে 15টা আসন ইসলামী আন্দোলনের চাহিদায় ছিল না। এগুলো জামাত নিজের ইচ্ছা মতো করে দিছে, এবং ওই যে আসনগুলো দিছে এগুলোতে জামাতের আলটিমেটলি কোনো গুরুত্বপূর্ণ ভোট নাই। এনসিপিকেও তারা যে আসনগুলো দিছে সেখানে তাদের নিজেদের আসন আছে 2-3টা, বাকিগুলো ওই ইসলামী আন্দোলনের পাওয়ারফুল আসন বা গুরুত্বপূর্ণ আসন। এটা নিয়ে এই ভিডিওতে কথা না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতাটা করছিল মূলত এক ধরনের একটা সমঝোতার ভিত্তিতেই হোক, এটাই তারা চাইছিল, যে এই যে একটা আমাদের নির্বাচনী সমঝোতা, নির্বাচনী ঐক্য হবে, যেটা পরবর্তীতে নির্বাচনী ঐক্যই মনে হয় নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী ঐক্য, মানে 11 দলীয় নির্বাচনী ঐক্য ছিল, পরে 10 দলীয় হয়েছে। তো এই যে নির্বাচনী ঐক্য নাম দেওয়া হয়েছে, এটা মূলত চাইছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত চাইছিলেন যে সমঝোতার ভিত্তিতেই হোক। পরবর্তীতে বিভিন্ন ক্যালকুলেশনে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে থাকতে পারে না। ক্যালকুলেশনগুলো বিগত যে আমাদের 3টা পর্ব ছিল, এই 3 পর্বে আপনারা মনে হয় কিছু বিষয় ক্লিয়ার হয়েছে এবং হওয়ারই কথা। এখনকার একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে আসলে তাহলে যদি সমঝোতা যদি 2 দলই হয়, তাহলে সমঝোতার থেকে ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ার পরে বাকি দলগুলো কেন বের হইল না? অন্তত তো ইসলামী আন্দোলনের সাথে 2-3টা দলও বের হওয়ার কথা। দেখেন, এটা একটা মৌলিক প্রশ্ন। এক্ষেত্রে এই প্রশ্নটা যদি আমি একদম পয়েন্ট ধরে ধরে বলি, যে ধরেন আল্লামা মামুন সাহেব হুজুর কেন বের হইলেন না, আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিস যেটা, ওনারা কেন বের হইলেন না? দেখেন, ওনাদের সামনে বের হওয়ার আসলে কোনো অপশন নাই। এই অপশনটা ইসলামী আন্দোলনের কাছেও থাকতো না যদি ইসলামী আন্দোলন লাস্ট মুহূর্তে জামাতের এই যে মানে রাজনৈতিক যেই প্ল্যানটা বা চিন্তাটা, এটা যদি পুরোপুরি না ধরতে পারতো এবং তারা যদি অন্তত 262 আসনে যদি মনোনয়ন না দিত, তাহলে কিন্তু তাদের পক্ষে বের হয়ে যাওয়ার কোনো ওয়ে ছিল না। ধরেন ইসলামী আন্দোলন 100 আসনে মনোনয়ন দিয়েছে সব মিলে, সেখান থেকে তাকে দেওয়া হইলো ধরেন 20টা আসন বা 30টা আসন দেওয়া হইলো, তখন তো সে বাধ্য। যেটা মামুনুল হক সাহেবের ক্ষেত্রে হয়েছে বা বাংলাদেশ খেলাফত মজলিসের ক্ষেত্রে হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস সব মিলাইয়া মনোনয়ন দিচ্ছি আসলে 72 আসনে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু 270 আসনে জমা দিছে, 2টা মনোনয়ন ঝুলে আছে, একটা টিকতে পারে আর একটা নাও টিকতে পারে, বাকি 268 টিকে গেছে। 268টা আসনে কিন্তু ইসলামী আন্দোলনের প্রার্থী আছে এখন পুরো বাংলাদেশে 300 আসনের মধ্যে। বাকি আসনগুলোতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সিলেক্ট করবে, বাছাই করবে যে আসলে সে কোন মানে মৌলিক জায়গা থেকে সে কোন প্রার্থীকে সমর্থন দিবে, এটা কিন্তু তারা বলবে। তার মানে ইসলামী আন্দোলনের সামনে একটা রাজনীতি এখনও বাকি আছে, সেটা কিন্তু খেলাফত মজলিসের ক্ষেত্রে নাই, বাংলাদেশ খেলাফত মজলিসের ক্ষেত্রে নাই। কারণ হলো বাংলাদেশ খেলাফত মজলিস মনোনয়ন জমাই দিয়েছে সব মিলিয়ে 72টা আসনে। তো 72টা আসনের মধ্যে যদি এখন বেরো হয়ে আসে, তারা আসতো, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসলে কতটা তারা কোয়ালিশন করতো কিছু টিকতো না। দেখা গেছে এখন এখানে থাকলে অন্তত কিছু ভোট তো আসবে, যদিও সেটা অন কাইন্ড অফ আকাশ কুসুম কল্পনা, যেটা আমরা ফেব্রুয়ারির 13 তারিখ ছাড়া বোঝাটা একটু কঠিন হবে, এটা নিয়ে আমরা প্রেডিকশন না করি। বাকি আমরা এই যেই 5টা দল নিয়ে প্রথমে সমঝোতাটা শুরু হয়েছিল, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলন, এই যে 5টা দল মানে ইনক্লুডিং ইসলামী আন্দোলন সহ যে 6টা দল, আমি সবসময় চাইব যে এই 6টা দলের ভিতরে কোনো ধরনের কোনো পলিটিক্যাল ক্যাচাল যেন না লাগাইতে পারে। এটা হয়েছে বলতে কি, আসন সমঝোতার ক্ষেত্রে এই প্রবলেমটা সৃষ্টি হয়েছিল। মামুনুল হক সাহেবের দল যেটা বাংলাদেশ খেলাফত মজলিসের ক্ষেত্রে এটা হয়েছিল, আল্লামা মামুন সাহেবের দলের ক্ষেত্রে এটা হয়েছিল, কারণ অনেকগুলো আসনে কন্ডাক্টরি জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। বাকি সবচেয়ে প্রবলেম যেটা, সেটা হলো এখন যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতাটার মধ্যে নাই, তো অতএব জামাতের পক্ষ থেকে যেই কথাগুলো, এগুলো যেন জামাতই বলে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এটাকে অ্যাড্রেস করা সহজ। জামাত যেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে ধরেন সামনে আগায় দিল, ওনাকে দিয়ে কথা বলাইলো, এইটা নিজেদের মধ্যকার দ্বন্দ্বের একটা কারণ হবে। অলরেডি লাস্ট যেই আমরা মিটিংটা দেখছিলাম, যে মিটিংটা হয়েছিল মানে ইসলামী আন্দোলন ঘোষণা দেওয়ার পরের দিন যে 10 দলীয় মিটিং হয়েছে, সেই 10 দলীয় মিটিংয়ের পরে অনকাইন্ড অফ মুখপাত্রের জায়গাটাতে রাখা হয়েছিল আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে। তো সেইখানে কিছু বিষয়ে একটু কষ্টকর লাগছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতকে যেই কথা বলছে সেই কথার জবাব উনি দিচ্ছেন। এটা যদিও মানে জোটের খাতিরে বা সমঝোতার খাতিরে অনেক কিছুই এখন বলা হবে বা বলতে হবে, কিন্তু এটা আমাদের জন্য কষ্টকর হবে, কারণ আমরা
অবশ্যই এই 5-6টা দল যেটা আল্লামা মাওলানা হাফিজুল্লাহ সহ ওনাদের এই যে দল যেগুলো, এগুলোর সাথে এক ধরনের একটা মানে ইন্টারনাল অ্যালায়েন্স হইলেও করা উচিত, কারণ এগুলো কিন্তু ভোটের জন্য প্রয়োজন হবে। যেমন আমি একটা জিনিস বলি, যা মানে বাংলাদেশ খেলাফত মজলিসেরই খুবই গুরুত্বপূর্ণ একজনকে এক কথার পরিপ্রেক্ষিতে বলছিলাম যে আল্লামা মামুনুল হক সাহেবের যেটা আসন, এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছে, এখন আছে। তো ওই প্রার্থীর মোটামুটি একটা ভালো অঙ্কের ভোট আছে, মোটামুটি আর কি, ধরেন ফ্যাক্টর ভোট আমরা যেটাকে বলি। এই ফ্যাক্টর ভোটটা খুবই ইম্পর্ট্যান্ট। ফ্যাক্টর ভোটটা বলতে কি, ধরেন এখানে দুজন হেভিওয়েট প্রার্থী আছে, হ্যাঁ, ধরেন এই ধরেন এ, এই ধরেন বি। তো এ বি নির্বাচন করতেছে, এর ভোট আছে ধরেন 1 লাখ, আর বির ভোট আছে ধরেন 90,000। দ্যাট মিন দুজন খুবই পাওয়ারফুল ক্যান্ডিডেট, দুজন খুব মানে এখানে কী হবে, কম্পিটিশন হবে। এখন জিতবে কে? জিতবে হলো যে ফ্যাক্টর ভোটটা পাবে সে, এই দুজনের ভিতরে যে ফ্যাক্টর ভোটটা পাবে সে জিতবে। এবং বাংলাদেশে যেহেতু পিয়ার নাই, সেই জন্য যার ধরেন এখন ধরেন ফ্যাক্টর ভোটটা 1 লাখ গলায় পায়ে গেলো, 1 লাখ গলায় পাইলে যেটা হবে তার তো ভূমিদেশ বিজয় হবে, কোনো প্রবলেম নেই। সে ধরেন ফ্যাক্টর ভোটে 20,000-25,000 ভোট পাইলে সে ভূমিদেশ বিজয় হলো। আর ধরেন ফ্যাক্টর ভোটটা 90,000 গলায় পাইলো, তখন কী হবে, ফ্যাক্টর ভোট ধরেন 20,000, তো ওই ফ্যাক্টর ভোটটা 90,000 গলায় পায়, 1,10,000 পায়, একদম হাড্ডাহাড্ডি লড়াইতে কিন্তু সে এমপি হয়ে গেল। এই যে ফ্যাক্টর ভোট, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা বাংলাদেশেই অবশ্যই ফ্যাক্টর ভোটটা আছে, এবং নিজেদের পাওয়ারফুল প্রার্থীও আছে অবশ্যই। এবং আমি যেটা মৌলিকভাবে বিশ্বাস করি, মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই লড়াইয়ের মধ্য দিয়ে, যেই বিপদের মধ্য দিয়ে উঠে আসছে, তারা এই নির্বাচনে অন্তত কিছু চমক অবশ্যই দেখাইতে পারবে। আমি প্রেডিকশন করতে যাব না, এটা আমরা আরও 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে প্রেডিকশনটা করতে পারবো। এর আগে প্রেডিকশনটা করা সম্ভব না, কারণ একটা বড় সেট আপ থেকে যেহেতু উঠে আসছে, নতুন করে এটাকে সাজানো কীভাবে হবে এটা 15 দিন পরে বলা যাবে। বাকি এইটা কি হবে না হবে তার চেয়েও জরুরি হলো ফ্যাক্টর ভোটটা। ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্যাক্টর ভোটটা সারা দেশে সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, জরুরি হবে। অতএব এখানে পারস্পরিক যেই ইন্টারনাল অ্যালায়েন্স, সেটার প্রয়োজন আছে। এই অ্যালায়েন্সটা থাকুক, এই অ্যালায়েন্সটা যেন কোনোভাবে নষ্ট না হয়, এটা আমরা চাই না। কারণ নির্বাচনের পরে আমরা একসাথে বসতে হবে, চা খাইতে হবে, কথা বলতে হবে, সেই পরিবেশটা যেন থাকে। তো মোটামুটি আমরা একটা জিনিস বলে শেষ করি যে আসলে এই সমঝোতাটা হওয়ার পেছনে যে ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ মৌলিকভাবে তারা এতটা পারস্পরিক দূরত্বের দুটো দল, তারপর আসলে সমঝোতাটা কীভাবে এই পর্যন্ত আসছিল, এটার পিছনে একটা মৌলিক কারণ আছে। এক ধরনের একটা সিম্প্যাথি বা এক ধরনের একটা জামাতের প্রতি এক ধরনের একটা দুর্বলতা তৈরি হয়েছিল। আমার মনে হয় যে সেটা এখন ভেঙে গেছে, এবং এটা আমরা কখনোই চাই না যে এটা ভেঙে যাক, কারণ এই দলগুলো একত্রে থাকা এটা খুবই প্রয়োজন ছিল। এবং এটা থাকলে সবচেয়ে বেশি উপকার হইতো, জুলাই অভ্যুত্থান উপকার পাইতো, এবং বাংলাদেশের ইসলাম পন্থা বা ইসলামপন্থী রাজনীতিটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে উপকৃত হইতো। সেটা এবার হয় নাই, এটা আমাদের জন্য দুঃখের। এবং আমরা এই প্রজন্ম এই আফসোসটা আসলে বয়ে বেড়াতে হবে যে আমরা এত সুন্দর একটা সুযোগকেও আমরা কাজে লাগাইতে পারি নাই, এবং আমাদের চোখের সামনে দিয়ে এটা গড়তে গিয়েও আসলে ভেঙে গেছে। বাকি সব কিছু বোঝা যাবে আগামী 13ই ফেব্রুয়ারি বা 12ই ফেব্রুয়ারি রাতে। আমার এই ভিডিওগুলার মোটামুটি 4টা পর্ব আমি শেষ করছি। সামনের পর্বে আমরা আলাপ করব যে আসলে পীর সাহেব চরমনাই কেন কষ্ট পাইছিলেন, এবং ওনার আসলে কষ্টটা কোথায় ছিল, এবং কি কি কারণে উনি কষ্ট পাইছেন, এটার একটা সংক্ষিপ্ত ধারণা আমি দেব আগামী পর্বে। দেওয়ার পরে সেখানে আরেকটা পয়েন্ট বলবো, সেটা হলো যে মুফতি সৈয়দ ফজলুল করিম সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মানে হার্ট হিটার নেতা, যিনি আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির সাহেব, ওনার এখানে আসলে এন্ট্রিটা কীভাবে হয়েছে এগুলো নিয়েও একটু কথা বলবো। আপনারা যারা ভিডিওগুলো দেখতেছিলেন, আপনাদের মতামত জানতে চাইবো বা আপনারা মতামত দিবেন, আপনাদের ভালো ভালো মতামতের অপেক্ষায় থাকবো। এবং এটার বিপক্ষে কোনো মতামত দিতে চাইলে সেটাও আসলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি আমরা অবশ্যই পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধাবোধ বজায় রাখবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।